লেখক সন্তু সাহার রূপাদি। রবীন্দ্র সদনের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি পোস্টারে নজর পড়তেই অনির্বাণ বাইকের ব্রেকে পা দিল। বাইকটা থামিয়ে পোস্টারটির কাছে এলো অনির্বাণ। একটি নৃত্য পরিবেশনার বিজ্ঞাপন। প্রতি বছরই ডিসেম্বর মাসটা পুরোটাই রবীন্দ্র সদনে বিভিন্ন জেলার নাটক মঞ্চস্থ হয়। অনির্বাণ প্রতি বছরই 2-4টে নাটক দেখে। এই তো আগের বছর রজতাভ অভিনীত তুঘলক দেখল। এছাড়া দেবশঙ্কর হালদার, ব্রাত্য বসু, কৌশিক সেন সবার নাটকই অনির্বাণ দেখেছে। সঙ্গে তার বউ সৌমিলিও আসে। চাকুরি সূত্রে বহরমপুরে আসার পর থেকে অনির্বাণের কালচারাল দিকের প্রতি ঝোঁক বেড়েছে, বিশেষ করে নাটক। ক্লাসিক্যাল ডান্স বা ভালো সঙ্গীতের কোনো অনুষ্ঠান থাকলে অনির্বাণ বাদ দেয় না। রবীন্দ্র সদনের বাইরের প্রাচীরের দেওয়ালে পরপর নাটকের বিজ্ঞাপনের মাঝে একটা নৃত্যের প্রোগ্রাম দেখে অনির্বাণ কিছুটা অবাক হলো। কিন্তু তার থেকে বড় ব্যাপার হলো পোস্টারে যে মহিলাটি ভারতনাট্যম ড্রেস পরে নৃত্যরতা অবস্থায় আছে তার দিকে অনির্বাণের দৃষ্টি আটকে গেছে। ছবিতে দেখে যা মনে হলো তাতে মহিলার বয়স বছর 40-এর একটু বেশি হবে। মহিলাটির দিকে অনেকক্ষণ চেয়ে থাকতে থাকতে তার মনে হলো কোথাও যেন দেখেছি এনাকে, বড্ড চেনা চেনা লাগছে। অনেক ভেবে কোনো কুল কিনারা হলো না, কিছুতেই মনে করতে পারল না। হয়তো মনের ভুল। এমন কিছু মানুষ থাকে যাদেরকে দেখলে বড্ড চেনা চেনা লাগে, কিন্তু পরে জানা যায় ওই মানুষটির চেহারার সাথে তার কোনো নিকট আত্মীয় বা বন্ধুর মিল আছে। এমনই হয়তো কারো সাথে মহিলাটির মিল রয়েছে। মহিলাটির ছবির নিচে নাম দেওয়া আছে রূপাঞ্জনা সেন। না, এই নামে অনির্বাণ কাউকে চেনে না। তার যতদূর মনে পড়ছে তার কোনো আত্মীয়, স্কুল বা কলেজের কোনো বান্ধবী কারো নামই রূপাঞ্জনা নয়। মাঝে মাঝে মানুষের মাথা থেকে কারো চেহারা বিস্মৃত হয়ে যায়, কিন্তু নামটা মনে থাকে। আবার উল্টোটাও হয়। এক্ষেত্রে অনির্বাণ চেহারা এবং নাম কোনোটাই স্মরণে আনতে পারল না। পোস্টারটি মনে হয় আজকালেই পড়েছে। প্রতিদিনও তো স্কুল থেকে ফেরার সময় এই পথ দিয়েই অনির্বাণ বাড়ি ফেরে। আগে তো নজরে পড়েনি তার। 26শে ডিসেম্বর সন্ধ্যা 6টা থেকে নৃত্য পরিবেশিত হবে। টিকিট মূল্য 100 টাকা। কাল থেকে রবীন্দ্র সদনের কাউন্টারে বিকেল 4টে থেকে 6টা পাওয়া যাবে। পরদিন বিকেল বেলায় স্কুল ফেরার পথে অনির্বাণ একটা টিকিট কিনল। সৌমিলির অফিসের কলিগদের নিয়ে পিকনিকের ডেট ম্যাচ করে যাওয়ায় অনির্বাণকে একাই আসতে হবে। এই ধরনের প্রোগ্রামে সৌমিলি সাধারণত না করে না। আজ থেকে টিকিট ওপেন হওয়ার জন্য প্রথম রোয়ের সিট পাওয়া গেল। টিকিটের উপরে সেই মহিলার মুখখানি বড় করে ছাপানো আছে। টাকাটা দিয়েই অনির্বাণ টিকিটের ছবিখানা ভালো করে চেয়ে দেখতে লাগলো। আবার তার মনের ভেতরে কোথাও একটা অস্বস্তি শুরু হলো। বিশেষ করে ছবিটার চোখের দিকে তাকালেই অনির্বাণের বুকটা সামান্য কেঁপে উঠছে। খুব চেনা দুটি চোখ, ভীষণ কাছ থেকে দেখা। কালকের মতোই বহু চিন্তা ভাবনার পর যখন ছবির কোনো হদিশ পাওয়া গেল না, তখন অনির্বাণ মনে মনে বিরক্ত হয়ে বলল, ধুর শালা, মাথাটা মনে হয় পুরোপুরিই গেছে। কদিন ধরে রহস্য রোমাঞ্চ গল্প পড়ে পড়ে সব কিছু কীরকম রহস্যজনক মনে হচ্ছে। রূপাঞ্জনা বলে কস্মিন কালে কাউকে চিনতাম না, আর চিনতেও চাই না। ভাবলেই ভাবা হবে। চেনার জানার কেউ হলে 26 তারিখ একেবারে সাক্ষাতে কাছে থেকে দেখব। নিজেকে সান্ত্বনা দিয়ে টিকিটটা পকেটে পুরে বাইকটা ওয়াইন কাউন্টারে রাস্তা নিল। সৌমিলি আজই বাপের বাড়ি গেছে, ফিরবে 2 দিন পর। এই সব দিনে অনির্বাণের একা একা একটু আধটু ঢুকু ঢুকু চলে। সৌমিলি জানে, খুব একটা আপত্তি করে না, শুধু বলে, একা থাকো, একটু লিমিট রেখে খেও, আকণ্ঠ পান করে মাতাল হয়ে যেও না। অনির্বাণ কথা রাখে। আসলে ছেলে রিকু বাড়িতে থাকলে অনির্বাণের এই সব চলে না। সৌমিলির কড়া বারণ আছে, তাই বউ ছেলে যখন থাকে না তখন একটু গলা ভেজায়। রাত্রি 11টার সময় সৌমিলি ও রিকুর সাথে কথা শেষ করে অনির্বাণ 3টে রুটি আর 1 প্লেট ডিম তড়কা নিয়ে বসলো। হালকা ভলিউম দিয়ে এলইডিটা অন করলো। পাশে রাখা আছে ভদকার বোতল, একটি ওয়াইন গ্লাস, আইস পট।
একটা রুটি তড়কা দিয়ে শেষ করে অনির্বাণ চিমটে দিয়ে 3টে আইস ব্লক ফাঁকা গ্লাসে রাখলো। একটা পেগ বানিয়ে নিজে নিজেই চিয়ার্স বলে অনির্বাণ এক নিঃশ্বাসে পুরোটা শেষ করলো। রুটি শেষ করে আধ ঘন্টার মধ্যে গোটা 3-4 পেগ সেবন করতেই মাথাটা ঝিমঝিম করতে শুরু করলো। বিছানাপত্তর খাওয়ার আগেই রেডি করা আছে, নেশাটা একটু চড়লেই টলমলো পায়ে ঘুমাতে যাবে। তার আগে সোফার মধ্যে নিজেকে একটু এলিয়ে দিল। 3 নম্বর সিগারেটটা এখনই ধরালো অনির্বাণ। 2-3 টান মারতে এলইডি এর পর্দায় একটা সিনেমার নায়ক নায়িকার ঘনিষ্ঠ দৃশ্য চোখে পড়ল। ছেলেটি স্বল্প বসনা মেয়েটিকে জোর করে ধরে আছে। মেয়েটি ছাড়িয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হয়ে অবশেষে ছেলেটি নগ্ন সুঠাম 6 প্যাকে নিজের সুন্দর ফিগারকে আলতো করে এগিয়ে দিল। তারপর ছেলেটি তার বন্ধন আরও দৃঢ় করল। ব্যাস ওইটুকুই। অনির্বাণ একটা কাঁচা খিস্তি ঝেড়ে এলইডিটা অফ করে ঘুমাতে গেল। তারপর অজান্তেই গেয়ে উঠল আশিক বানায়া। শোবার ঘরে যেতে গিয়ে কম্পিউটার টেবিলে একটা হালকা ধাক্কা খেল অনির্বাণ। কোনো মতে টাল সামলে নিয়ে বেডরুমে ঢুকলো। ঢুকেই খাটের মধ্যে উপুর হয়ে শুয়ে পড়ল। লাইট জ্বলেই রইল। পেটে অ্যালকোহল পড়লে ঘুমের ব্যাপারে নিশ্চিন্ত হওয়া যায়। এক ঘুমে সকাল 8টা। পরদিনটা রবিবার, তাই তাড়াতাড়ি ওঠার কোনো টেনশন নেই। কাজে লোকদেরও বলা থাকে দেরি করে আসার জন্য। ভোরের দিকে একটা হিজিবিজি স্বপ্ন দেখল অনির্বাণ। একটা ফাঁকা মাঠের মধ্যে 3টি কম্পিউটার টেবিল রাখা আছে। ঘনিষ্ঠ দৃশ্যে সে নায়ক নায়িকা চলে বেড়াচ্ছে মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্ত বরাবর। হঠাৎ করে নায়িকার আর্তচিৎকারে গোটা খোলা আকাশ জুড়ে এক অদ্ভুত গাম্ভীর্য ঘনিয়ে এলো। অনির্বাণ কম্পিউটার টেবিল থেকে উঠে দৌড়ে গিয়ে চমকে দেখে সেই নায়িকার কেউ নয়, রূপাঞ্জনা সেন। সেই সুঠাম শরীরের ছেলেটি মুখ ঘোরাতেই অনির্বাণের সমস্ত শরীর বেয়ে এক হিমস্রোত বয়ে যায়। ছেলেটির সুঠাম দেহে অনির্বাণের মুখ বসানো। ভয়ে চিৎকার করে ওঠে অনির্বাণ, রূপাদি! তারপর ঘুম ভেঙে ধরপড় করে উঠে বসে। সারা শরীর ঘরমাক্ত, হাত পা কেমন যেন স্থির হয়ে আছে। ঠিক করে বসতে পারছে না। এক অজানা আশঙ্কা, ভয়ে ঠোঁট দুটো অসম্ভব রকমের কেঁপে যাচ্ছে। তারপর খানিকটা শক্তি সঞ্চয় করে অনির্বাণ দৌড়ে গিয়ে ড্রেসিংয়ের ডয়ারটা খুলল। টিকিটটা বের করে চোখের সামনে ধরল। তারপর রূপাঞ্জনা সেনের চোখ দুটো খুব কাছে এনে অনির্বাণ অস্ফুটে বলে উঠল, হ্যাঁ, অবিকল সেই চোখ, সেই চাহনি, সেই মুগ্ধ করা দৃষ্টি। স্মৃতি থেকে প্রায় মুছে যাওয়া 25 বছর আগের রূপাদি। বহুকাল ধরে রূপাদির স্মৃতি অনির্বাণ বয়ে নিয়ে চলছিল। ভয়, হতাশা, বিবেকের দংশন অনির্বাণকে তাড়া করে বেরিয়েছে বেশ কয়েকটা বছর। সময়ের সাথে সাথে রূপাদির সুন্দর মুখ আর গভীর চোখ দুটিকেও ভুলে গেছিল সে। রূপাদির চেহারাটা তার স্মৃতি থেকে ক্রমশ আবছা হয়ে এলেও অন্তরে নিদারুণ এক যন্ত্রণা তাকে কুড়ে কুড়ে খেয়েছিল অনেক কাল। তারপর রূপাদির সমস্ত স্মৃতি অনির্বাণের মাথা থেকে পুরোপুরি মুছে গেছিল। হয়তোবা পুরোপুরি মুছে যায়নি, মস্তিষ্কের কোথাও বা লুকিয়েছিল। আজ রূপাঞ্জনা সেনের ছবি দেখে সেই পুরনো ক্ষতটা জেগে উঠেছে। অনেকক্ষণ ছবিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে অনির্বাণের মনে হলো রূপাদির চোখ ছাড়া আর কোনো অংশের সাথে ঠিক মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রথম কথা, রূপাদির ভালো নাম যে রূপাঞ্জনা তা অনির্বাণ জানে না। রূপাদি যে নাচ করত সে খবরও তার জানা ছিল না। শুধু চোখের মিল দেখে শিওর হওয়া যায় না। রবিবার সারাটা দিন চিন্তার দোলাচল থেকে অনির্বাণ মুক্তি পেল না। যতবার ব্যাপারটা নিয়ে কিছু ভাবতে চাইব না বলে পণ করছে, কিন্তু পরমুহূর্তে সেটা মাথার মধ্যে চলেই আসছে। বিকেল বেলাটা অনির্বাণ একটা মাঠে গিয়ে বসল। পকেট থেকে একটা সিগারেট বের করে দূরের ওই শুকনো গাছটার দিকে তাকিয়ে অনির্বাণ তার স্মৃতির পাতা উল্টাতে লাগলো। প্রথম যেদিন অনির্বাণ সুমন বাবুর কাছে কম্পিউটার শিখতে গেছিল সেই দিনটা ছিল রবিবার। রবিবার 10টা থেকে কম্পিউটার শিখতে যাওয়া অনির্বাণের একদম পছন্দ হয়নি। বন্ধুরা যখন ছুটির দিনে ব্যাট বল হাতে মাঠের দিকে রওনা দেয়, তখন অনির্বাণকে ছুটতে হয় কম্পিউটার ক্লাসে। বাবার মুখের ওপর না বলতে পারেনি, আবার অন্য কোনো ডেটও অ্যাডজাস্ট করা যায়নি। সায়েন্স নিয়ে পড়লে টিউশনের একটা চাপ থাকে। কম্পিউটার তার সিলেবাসের মধ্যে ছিল না, তবুও তার বাবা একরকম জোর করেই একটা কোচিং সেন্টারে ভর্তি করিয়েছিলেন। সেন্টার বলা ভুল হবে, মাত্র 3টি কম্পিউটারে 3 জন শিখতে আসতো।
সুমন বাবু একটা ব্যাংকের কর্মচারী ছিলেন, হালে অবসর নিয়ে একটা সেন্টার খুলেছেন। ক্লাসে অনির্বাণের একদম মন থাকে না। কম্পিউটারে কি একটা গেম রাখা আছে, অনির্বাণ সুযোগ পেলেই সেটা খোলে। আর যে দুজন আসে তাদের একজন ক্লাস 8 আর একটা 7-এর। ওরা দুজন অনবরত অনির্বাণকে বিরক্ত করে মারে। মোটের ওপর এই 1-1.5 ঘন্টা তার কাছে ভীষণ অসহ্য লাগে। সেদিন কি কারণে অনির্বাণ একটু তাড়াতাড়ি পৌঁছে যায় ক্লাসে। কলিং বেল টিপতেই বছর 20-22-এর একটি মেয়ে লাল রঙের একটা নাইটি পরে দরজা খুলে দিতে এলো। মেয়েটিকে দেখা মাত্র অনির্বাণের হৃদস্পন্দন কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায়। শান্ত গভীর দুখানি চোখ, গোছা ভরা মসৃণ কালো চুল ছড়িয়ে আছে গোটা পিঠ জুড়ে, হালকা গোলাপি দুটি সিক্ত ঠোঁট। চুল না ভিজিয়ে এই মাত্র মনে হয় স্নান সেরে এলো। গোটা মুখমণ্ডলে এখনো আর্দ্রতা ছড়িয়ে আছে। ভেতরে গিয়ে বসো, বাবা বাজারে গেছেন, এক্ষুনি ফিরবেন, মেয়েটি বলল। অনির্বাণের সম্বিত ফিরল। ভেতরে গিয়ে তার শরীরে একটা হালকা কাঁপুনি শুরু হলো। সুমন বাবু বিপত্নিক। একটি মেয়ে আছে এটুকু অনির্বাণ জানত। কলকাতায় পড়াশোনা করে, আগে কোনোদিন দেখেনি সে। ওরকম একটা লোকের যে এত সুন্দরী একটা মেয়ে থাকতে পারে, অনির্বাণের সেটা ধারণার মধ্যেই ছিল না। অন্যান্য দিনের মতো আজও তার ক্লাসে মন বসল না। তবে আজকের কারণটা সম্পূর্ণ আলাদা। ঘরের দরজার ফাঁক দিয়ে এদিক ওদিক চেয়ে অনির্বাণ মেয়েটিকে দেখবার অনেকবার চেষ্টা করল, কিন্তু না, দেখা গেল না। সারাটা সপ্তাহ ধরে অনির্বাণের ভাবনার অনেকটা সময় জুড়ে সেই মেয়েটি বিচরণ করল। আজ রবিবার, আজ কি আগের সপ্তাহের মতো একটু তাড়াতাড়ি যাবে? যদি আবার দরজা খুলতে আসে, নাও তো আসতে পারে। প্রতিদিন আগে গেলে যদি সুমন বাবু ঝাড় দেয়, থাক, সময় মতোই যাব। ভাগ্য অনির্বাণের সহায় ছিল, নাকি তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করেছিল, তা সেদিন বোঝা হয়ে ওঠেনি তার। সেদিন দরজা খোলাই ছিল। ধীরে ধীরে প্রবেশ করল সে। অন্য ছেলে দুটি আগেই চলে এসেছিল। কিছুক্ষণ পরে সুমন বাবুর মেয়ে ঘরে এলো। অনির্বাণ ঘাড় ঘুরিয়ে দেখল, চুলগুলো পেছনে টান টান করে বাঁধা আছে। একটা সরু লম্বা লক্স কপাল থেকে বাচক বরাবর অনেকখানি নেমে গেছে। পরনে হালকা একটা গোলাপি রঙের কামিজ। ঘরে এসে একটু ভারী গলায় বলল, তোদের স্যার মানে আমার বাবার 2 দিন আগে একটা মাইল্ড স্ট্রোক হয়েছিল, তিনি এখন রেস্টে আছেন। আজ থেকে আমি তোদের ক্লাস নেব। স্যারের অসুস্থতার কথা শুনে অনির্বাণের মনটা একটু খারাপ হলো ঠিকই, কিন্তু এবার থেকে স্যারের মেয়ে ক্লাস নেবে, এই খুশিতে মন খারাপটা মুহূর্তে উধাও হয়ে গেল। আমার নাম রূপা, তোরা আমায় রূপাদি বলে ডাকতে পারিস, মেয়েটি বলল। এরপর রূপা অন্য বাচ্চা দুটোকে টাস্ক দিয়ে অনির্বাণের কাছে এসে বলল, তুই কি শিখেছিস? অনির্বাণ অজান্তেই বলে উঠল, কিছুই না। রূপা বলল, মানে এতদিন ধরে তাহলে কি করলি? আসলে খুব একটা মন বসতো না ক্লাসে, তবে তুমি প্রথম থেকে শেখালে মন দিয়ে শিখব। 7-এর পুচকেটা বলে উঠল, স্যার ঘরে চলে গেলেই অনির্বাণদা শুধু গেম খেলে। এই শয়তান, মর খাবি, বাইরে চল, তোকে দেখছি। এতদিনে কিছুই শেখনি, আবার সত্যি কথাটা শুনে থ্রেট মারা হচ্ছে। অনির্বাণের কম্পিউটার ক্লাসের প্রতি যে অ্যালার্জি ছিল তা শুধু দূরই হয়নি, এখন সারাটা সপ্তাহ জুড়ে অপেক্ষা করতে থাকে কখন রবিবার আসবে। রূপার কাছে কম্পিউটার শিখতে এখন ভীষণই ভালো লাগছে অনির্বাণের। যতটা না শিখছে তার থেকে বেশি রূপার সান্নিধ্য তার কাছে প্রিয় হয়ে উঠেছে। অজ্ঞাত সারি এখন রূপার সাজ পোশাক চলাফেরা সবকিছু খুঁটিয়ে লক্ষ্য করে অনির্বাণ। কোন কালারে তাকে মানায়, কিভাবে চুল বাঁধলে একটু বেশি সুন্দরী দেখায়, সব কিছুই সে জানে। সেদিন পুচকে দুটো আসেনি। অনির্বাণ হঠাৎ বলে বসল, রূপাদি, তোমার চোখ দুটো না ভীষণই সুন্দর। চুপ কর, তুই আমার ভাইয়ের মতো, কিন্তু তুমি আমার দিদির মতো নও। রূপাকে সুযোগ পেলে নানান অছিলায় অনির্বাণ তার মনের কথা বোঝাতে চায়। রূপা কিন্তু সবকিছু দিদির মতো শাসন করে ব্যাপারটাকে লঘু করে দেয়।
তবে রূপা বুঝতে পেরেছে অনির্বাণ তার প্রেমে পড়েছে। কিন্তু অনির্বাণের বয়স অল্প, ব্রিলিয়ান্ট ছেলে। এই অসম প্রেম সমাজের কাছে ভীষণই বেমানান লাগবে। রূপা অনির্বাণকে হাবে ভাবে সেটা বুঝিয়ে দেয়। এখন বইয়ের পাতা খুলতে বসলেই রূপাদির মুখটা সবসময় তার সম্মুখে ভেসে ওঠে। কর্মে, অবকাশে, দিনের আলোয়, রাতের অন্ধকারে সবসময় অনির্বাণের মনে রূপাদির অসহ্য সুন্দর মায়াময় দুটি চোখ ছায়ার মতো লেগে আছে। জীবনের সার্থকতা খুঁজতে গিয়ে অনির্বাণ রূপাদির গোছা ভরা মোলায়েম চুলে বারবার আটকা পড়ে যায়। ভবিষ্যতের আকাশে যতবার দৃষ্টি যায় ততবারই তার মনে হয় রূপাদি যেন রক্তাক্ত সূর্যের মতো তার দিকে স্থির চেয়ে আছে। অনির্বাণের কাছে ভালোবাসার অন্তিম আশ্রয়স্থল যেন রূপাদির সরস দুটি ঠোঁট, যেন এক নির্মম চিতা সাজানো আছে রূপাদির শরীর জুড়ে। অনির্বাণকে যে কোনোদিন পুড়ে মরার জন্য তৈরি থাকতে হবে। সেদিনের ঘটনা যখন অন্য ছেলে দুটি বেরিয়ে গেছে, অনির্বাণ বলল, রূপাদি, একটা কথা বলবো? বল। তুমি মুখে কি মাখো গো? মুখটা সবসময় ভীষণ গ্লো করে কেন? তুই মাখবি নাকি? ধুর, আমি মেয়ে নাকি? কেন, মেয়েরাই শুধু রূপচর্চা করে, ছেলেরা করে না বুঝি? করতে পারে, কিন্তু আমি করি না। কয়েকদিন ধরে দেখছি তুই আমার বিভিন্ন বিষয়ে বেশ তারিফ করছিস। কি ব্যাপার রে? তুমি তো তারিফ করার যোগ্য, তাই করছি। তাই বুঝি? আমার দু একটা বিষয়ে একটু প্রবলেম হচ্ছে। তুমি আমাকে একটু এক্সট্রা সময় দিতে পারবে? এই ধরো ওই পুচকে দুটো চলে যাওয়ার পর আর আধ ঘন্টা, যাতে তুই আমার সাথে আরও কিছুক্ষণ কাটাতে পারিস, তাই তো? হতে পারে। হতে পারে না, এটাই সত্য। আমার দিকে তাকিয়ে বলতো তোর কি হয়েছে, একদম সত্যি করে বলবি, কিচ্ছু লুকোবি না। তোমাকে আমার ভীষণ ভালো লাগে, তোমার সাথে থাকতে, কথা বলতে, তোমার দিকে চেয়ে থাকতে সব কিছুই ভালো লাগে। তোমার যা কিছু আছে সব ভালো লাগে আমার। রবিবারটা ছাড়া বাকি সব কটা দিন আমার খুব কষ্টে কাটে। তোমাকে দেখব বলে আমি প্রতিদিন বিকেল বেলায় সাইকেল নিয়ে তোমার পাড়ায় এসে চক্কর কাটি। বুঝলাম, কিন্তু তুই বল, আমি তোর থেকে বয়সে 5 বছরের বড়, তুই আমার কাছে ছোট ভাইয়ের মতো। প্লিজ রূপাদি, আমাকে ভাই বলবে না। তোমার মুখ থেকে ওটা শুনতে অসহ্য লাগে। ভাই ডাকে কষ্ট পাস আর নিজে রূপাদি বলে সম্বোধন করিস? রূপা বলে ডাকতে কেমন ভয় করে। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আজ থেকে তোমাকে কিছুই বলবো না, তোমার নাম উজ্জ্ব রেখে কথা বলবো। আমি কিছুই বলছি না, আমি শুধু বলছি তুই একটা ব্রিলিয়ান্ট ছেলে, সামনে তোর ব্রাইট কেরিয়ার পড়ে আছে, এসব বন্ধ কর। কি বন্ধ করব বলো? তোমায় নিয়ে ভাববো না? তোমাকে মন থেকে মুছে ফেলবো? কিন্তু বিশ্বাস করো, ওটা আমার হাতে নেই, আমি 1000 চেষ্টা করেও পারবো না। দেখ অনির্বাণ, এই বয়সে এরকম হয়, আমারও হয়েছিল। আমি যখন ক্লাস 9-এ পড়তাম তখন পাশের বাড়ির এক সদ্য বিবাহিত কাকুকে আমার ভীষণ ভালো লাগতো, কিন্তু বয়সটা একটু ম্যাচিওর হতেই সে ভালো লাগাটা অটোমেটিক হারিয়ে গেল। তোকেও বলছি, এটা ভালোবাসা নয়, ইনফ্যাচুয়েশন। তুমি আর যাই হও, আমার ইনফ্যাচুয়েশন নও। এই সাময়িক মোহগ্রস্তের স্টেজ আমি অনেক দিন আগেই পেরিয়ে এসেছি। ক্লাসে 8-এ পড়তে একবার আর 9-এ পড়তে 2বার, মোট 3বার। আমি যে তোর সাময়িক মোহ নই তার কোনো প্রমাণ আছে তোর কাছে? পাগলামি করিস না। আমার এখন থেকে বিয়ের সম্বন্ধ দেখা শুরু হয়েছে, আর তোর বয়স এখন সবে 17। তুমি আমার জন্য 2 বছর অপেক্ষা করতে পারবে না? বিয়ে করে কি খাওয়াবি আমায়? প্রথম কটা বছর তুমি নিজেরটা চালিয়ে নেবে আর আমি আমারটা, তারপর নিজের পায়ে দাঁড়িয়ে আমরা একসাথে থাকব। ওকে, তাহলে তুই আগে প্রমাণ দে যে তুই আমাকে সত্যি ভালোবাসিস, আমার প্রতি এটা তোর সাময়িক মোহ নয়। বলো, কি প্রমাণ দিতে হবে? আমায় ভুলে গিয়ে দেখা। এটা কি রকম পরীক্ষা হলো? সেই তো তুমি ঘুরিয়ে নাক দেখাচ্ছ, অন্য কিছু করতে বলো। আমি তোকে কথা দিচ্ছি, তুই যদি এখন আমায় ভুলে যেতে পারিস তাহলে তোর জন্য অনন্তকাল অপেক্ষা করব। এটা একটা উদ্ভট পরিকল্পনা তোমার। তুমি যেন তেন প্রকারণে আমার কাছ থেকে মুক্তি পেতে চাইছো। আমি তোমাকে যদি সত্যি ভুলে যাই তাহলে আবার তোমার কাছে ফিরে আসবো কেন? সত্যিকারের ভালোবেসে থাকলে আসবি, আর সাময়িক মোহ হলে ফিরবি না। আর তুমি ততদিন আমার অপেক্ষায় বসে থাকবে। সত্যি যদি আর কোনোদিন না ফিরে আসি তখন তোমার কি হবে? তোমায় কে বিয়ে করবে?
তোর ভালোবাসার প্রতি এটুকু জোর নেই? আর তুমি যদি আমার জন্য বসে না থাকো, যদি ফিরে এসে দেখি তুমি নেই, তখন? পরীক্ষাটা তোর ভালোবাসা প্রমাণ দেওয়ার, আমার নয়। সারাটা রাত অনির্বাণ অনেক কিছু ভাবল। এটা ভালোবাসা নাকি সত্যি সাময়িক মোহ? রূপাদি কি কোনো সাংঘাতিক ষড়যন্ত্র করলো? পরীক্ষা নেওয়ার অছিলায় আমাকে তার জীবন থেকে দূরে সরিয়ে দিতে চায়। আমি তা কোনোদিনই হতে দেব না। পরীক্ষা আমি দেব, দেখি রূপাদি কতদিন আমার জন্য অপেক্ষা করতে পারে। ভুলে যেতে না পারি, ভুলে যাওয়ার ভান করতে অসুবিধা কোথায়? পরের সপ্তাহে অনির্বাণ যথারীতি একটু আগেই পৌঁছে গেল। আজ রূপাদিকে ভীষণ লাবণ্যময়ী দেখাচ্ছে, সেই প্রথম দিনের মতোই। রূপাদিকে দেখে মনে হচ্ছে সদ্য বৃষ্টি ভেজা কোনো সিক্ত ময়ূর। মেঘের মতো পিঠে ছড়ানো আছে ঘন কালো চুল, ঠোঁটের কোণের কাছে এখনো বিন্দু বিন্দু জল লেগে আছে, যেন শরৎকালের শিশির মাখা শিউলি ফুল। সে আকর্ষণীয় সান্দ্র দুটি চোখ। পিছন ঘুরতেই দেখে অগোছালো চুলের অগ্রভাগ থেকে অলস নির্ঝরিণীর মতো ঝরে পড়ছে ফোঁটা ফোঁটা জল। আজ অনির্বাণ ছাড়া আরোই ক্লাস 8-এর পুচকেটা এসেছে। সে আবার আধ ঘন্টার মধ্যে বিদায় নিল। এবার শোনায় সোহাগা। রূপাদির অনেকটা কাছে গিয়ে তার চিরায়ত সুন্দর দুটি চোখে চোখ রেখে অনির্বাণ বলল, তুমি আমার বিরুদ্ধে গভীর কোনো ষড়যন্ত্র করছো না তো? তোমার জীবন থেকে মুছে ফেলার এক ঘৃণ্য চক্রান্ত? আমায় দেখে তোর তাই মনে হয়? তুই তোর রূপাদিকে, রূপাকে এই চিনলি? ঠিক আছে, তোমার পরীক্ষা দিতে আমি রাজি, কিন্তু আমারও একটা শর্ত আছে। তোর আবার কি শর্ত? আমি তোমায় একবার ছুঁয়ে দেখতে চাই। 3 নম্বর সিগারেটটা শেষ করে অনির্বাণ আবার ভাবতে যাবে, এমন সময় সৌমিলির ফোন এলো। হ্যালো, তুমি কোথায়? মাঠে বসে আছি একা একা। চিমনি সার্ভিসিং করতে এসেছে, আমায় ফোন করেছিল, এখনই বাড়ি যাও। ও সরি, ভুলেই গিয়েছিলাম, এখনই যাচ্ছি। রূপাদিকে তাকে এখনো মনে রেখেছে? যদি হঠাৎ করে রূপাদির সামনে দাঁড়ায়, তাহলে কি সে চিনতে পারবে অনির্বাণকে? যদি চিনে ফেলে, কি দরকার আর পুরনো কাসুন্দি ঘেটে? থাক, প্রোগ্রাম দেখাটা ক্যান্সেল করি। 25 তারিখ রাতে সৌমিলি আর রিকু ঘুমিয়ে গেলে অনির্বাণ এইসব নানা চিন্তা দুশ্চিন্তা করতে থাকে। রবীন্দ্র সদনে পোস্টারটা যেদিন থেকে দেখেছে, সেদিন থেকে সেই পুরনো ক্ষতটা আবার জেগে উঠেছে। 6টার একটু আগেই পৌঁছে গেল অনির্বাণ। সামনে রোতে নিজের নির্ধারিত সিটটা দখল করে একটু শিথিল হয়ে বসল। ফাইনাল ঘন্টা পড়ার মিনিট 2 পর ব্যাকগ্রাউন্ডে একটা মেয়ের সুমিষ্ট গলা ভেসে এলো। যে লোকাল সংস্থা মারফত এই নৃত্যের আয়োজন, তার একটি সংক্ষিপ্ত ইতিহাস শোনাচ্ছে সে। পর্দা উঠতেই নীল রঙের একটা শাড়ি পরে চুলের খোপায় বেলি ফুলের মালা জড়িয়ে একটি অল্প বয়সী মেয়ে স্টেজের একটি কোণে সাদা আলো দ্বারা ফোকাসড হলো। সংস্থার কিছু ছেলে মেয়ে নৃত্য পরিবেশনা করার পর অবশেষে প্রায় 7টার সময় রূপাঞ্জনা সেনের নাম ঘোষণা হলো। রূপাদির পদবিটাও অনির্বাণের মনে নেই। অনির্বাণের বুক দুরু দুরু করতে শুরু করেছে, পা দুটোকে অসম্ভব রকমের দুলিয়ে যাচ্ছে। এই সময় একটা সিগারেট না পেলে মনে হচ্ছে মাথাটা ফেটে চৌচির হয়ে যাবে, কিন্তু উপায় নেই, বাধ্য হয়ে বসে থাকলো। তারপর মিউজিক শুরু হয়ে বাদ্যযন্ত্র বেজে উঠতেই আবার পর্দা উঠল। মঞ্চের পুরোটা জুড়ে অন্ধকার, শুধু একটু দূরে হালকা নীলাভ আলোয় একটি মেয়ের পশ্চাৎদেশ দেখা যাচ্ছে। নৃত্যের ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে, হাত দুটি উপরে, দুহাতের দুটি কি 3টি আঙুল পরস্পর ধরে পা দুটোকে হাঁটুর কাছে অসমভাবে ভাঁজ করে ঘাটটা ঈষৎ বেঁকিয়ে দাঁড়িয়ে আছে রূপাঞ্জনা। অনির্বাণ টেনশনে চোখ বুঝল। তারপর ঘুমরুর শব্দে যখন মঞ্চ গমগম করতে শুরু করলো, তখন চোখ খুলল অনির্বাণ। সেই অবিকল দুটি চোখ, সেই পেলুব মাখনের মতো শরীর, বয়সকে তুড়ি মেরে চঞ্চল বিহঙ্গের মতো অবলীলায় নেচে চলেছে রূপাঞ্জনা। নিস্তব্ধ অপলক দৃষ্টিতে চেয়ে আছে অনির্বাণ। প্রতিটা তাল, প্রতিটা মুদ্রা, ছন্দ, ঘুমরুর মধুর শব্দ, সবকিছুকে হৃদয়ের অন্তঃস্থল থেকে উপভোগ করছে অনির্বাণ। হ্যাঁ, ঠিক ইনি রূপাদি। মঞ্চে আলোর মায়াবী খেলা আর রূপাদির অনবদ্য নৃত্যের টানে বিভোর হতে হতে অনির্বাণ আবার পৌঁছে গেল 25 বছর আগেকার সেই ভয়ঙ্কর দিনটিতে। আমায় ছুতে দেখতে চাস মানে? এ আবার কি ধরনের আবদার? আবদার নয়, শর্ত। এরকম নোংরা শর্তে আমি রাজি নই। তুই বাড়ি যা অনির্বাণ, আজ তোর মাথার ঠিক নেই। আমি ঠিক আছি, আমি সারা রাত ভেবেই এই শর্তটা ঠিক করেছি। তুমি ভয় পাচ্ছ? ছুঁয়ে দেখবি মানে? কি বলতে চাইছিস ঠিক বুঝতে পারছি না। আর কি ছুতে চাস?
তোমাকে, তোমার সৌন্দর্যকে, তোমার পাগল করা দুটি চোখকে, তোমার ঠোঁট, তোমার চুল, তোমার সব কিছুকে। প্লিজ অনির্বাণ, তুই আজ বাড়ি যা। অনির্বাণ চুপচাপ। রূপা চোখ নামিয়ে নিয়েছে। একটা অজানা ভয় রূপাকে গ্রাস করছে এই মুহূর্তে। তারপর হঠাৎ ঘরে নীরবতা চূর্ণ করে অনির্বাণ ঝড়ের বেগে রূপার কাছে গিয়ে তার হাত দুটিকে শক্ত করে ধরে। অনির্বাণের চকিত আচরণে রূপা পুরোপুরি থমকে ওঠে। হাত দুটো যথাশক্তি দিয়ে ছাড়িয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করতে থাকে। কি হচ্ছে এটা অনির্বাণ? হাত দুটো ছাড়, আমার লাগছে। অনির্বাণ এইবার রূপার হাত দুটোকে এক হ্যাচকা মেরে সামনের দিকে টেনে নেয়। রূপার সারা শরীরটা অনির্বাণের বুকে এসে ধাক্কা খায়। ঠিক তখনই অনির্বাণ হাত দুটো ছেড়ে দিয়ে রূপার কোমর বরাবর পেছন থেকে শক্ত করে এক বেষ্টনী তৈরি করে। রূপা এখন অনির্বাণের তৈরি জালে পুরোপুরি আবদ্ধ। অনির্বাণ এখন রূপার ভেজা চুলের স্পর্শ অনুভব করতে পারছে। রূপার স্নিগ্ধ শরীর আটকে আছে অনির্বাণের শক্ত বাহু পাশে। রূপা অনর্গল চেষ্টা চালিয়ে যাচ্ছে এই বাহু পাশ থেকে মুক্তি পাওয়ার জন্য। অনির্বাণ, তুই কি পাগল হয়ে গেছিস? তুই কিন্তু এটা একদম ঠিক করছিস না। আমার অসহায়ত্ব এর সুযোগ নিচ্ছিস তুই। রূপার গলা ভারী হয়ে আসে। অনির্বাণের চোখের সামনে রূপাদের সে আকর্ষণে দুটি চোখ, কম্পিত দুটো ওষ্ঠ, লাবণ্য মাখা ফর্সা মুখমণ্ডল। অনেক চেষ্টা করে অনির্বাণের নাকপাশ থেকে যখন নিজেকে ছাড়াতে পারল না, তখন রূপা তার শরীরটাকে হালকা করে দিল। অনির্বাণ তার ঠোঁট দুটিকে যথাসম্ভব রূপার ঠোঁটের কাছে আনলো। লজ্জায় যন্ত্রণায় রূপার চোখ দুটি বুজে এলো। একটি মেয়ে অসহায়ভাবে আত্মসমর্পণ করল এক উঠতি যুবকের পেশি শক্তির কাছে। বন্ধ চোখের দিকে অনির্বাণ কিছুক্ষণ অপলক চেয়ে রইল। রূপার নিঃশ্বাস প্রশ্বাস এখন অনির্বাণের গায়ে এসে লাগছে। যে রূপাদির সাহচর্যে অনির্বাণ সব থেকে খুশি হতো, যার শরীরের গন্ধে ভরে যেত মন, আজ সেই রূপাদি অনির্বাণের খুব খুব কাছে। সত্যি কি কাছে, নাকি অনেক দূরে চলে যাচ্ছে? অনির্বাণের চোখের সামনে এক অন্ধকার ঘনিয়ে এলো। এক অজানা কষ্টে বুকের ভেতরটা হঠাৎ করে মোচড় দিয়ে উঠল। অনির্বাণ এক ঝটকায় রূপাকে দূরে সরিয়ে দিল। রূপা চোখ খুলে দেখল অনির্বাণের সারা শরীর কাঁপছে। মুখের চারপাশে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তারপর ব্যাগটা কাঁধে নিয়ে দ্রুত বেগে বেরিয়ে যায় ঘর থেকে। সাইকেলে বসে সর্বশক্তি দিয়ে প্যাডেল করতে করতে ঝড়ের গতিবেগে পৌঁছে যায় বাড়িতে। সোজা দোতলায় উঠে ব্যাগটা খাটের উপর ছুড়ে দিয়ে বাথরুমে ঢোকে অনির্বাণ। তারপর 2-3টে ট্যাপ, শাওয়ার সবকিছু খুলে দিয়ে অঝরে কাঁদতে থাকে। চোখের জল আর শাওয়ারের জল মিশে একাকার হয়ে যায়। অনুতাপের তীব্র আগুনে পুড়তে থাকে সে। নিজের পৌরুষ সত্তার প্রতি সীমাহীন ঘৃণা জন্মে ওঠে। যে মেয়েটিকে তার কাছে দিনের আলোর মতো ছিল, আজ তার অসহায়ত্বের সুযোগ নিয়ে সেই আলো চিরতরে নিভিয়ে দিয়ে এলো অনির্বাণ। রূপাদি, দেখে নিও, আমি তোমাকে একদিন ঠিক ভুলে যাব। আমি তোমাকে প্রমাণ করে দেব যে আমার ভালোবাসা কোনো সাময়িক মোহ ছিল না। অনির্বাণ নিজের মনেই বলতে থাকে। পরক্ষণে আবার ভাবতে থাকে, ছি, নিজের প্রতি ঘেন্না ধরে গেল। রূপাদি, প্লিজ তুমি আমায় ক্ষমা করে দিও। আমি তো তোমার থেকে অনেক ছোট। আমি সত্যি তোমার যোগ্য নই। তুমি অন্য কারোর সঙ্গে নিজের ভালোবাসা খুঁজে নিও। আমি ভীষণ নোংরা, অভদ্র, অপরিণত ছেলে। অনির্বাণ কাঁদতে থাকে। তার হৃদয়ের তোলপাড়ের শব্দ জলের সশব্দ ধারার কাছে চাপা পড়ে যায়। তারপর অনির্বাণ আর কোনোদিন রূপার সম্মুখীন হয়নি। সামনে এইচএস এক্সাম ছিল, তাই বাবার কম্পিউটার ক্লাসের জন্য জোর করেনি। ভেতর ভেতর কিন্তু সে অনুতাপের প্রদাহ তাকে অবিরত দগ্ধ করে যেত। লজ্জায় যন্ত্রণায় মাঝে মাঝে তার হৃদয় ফেটে যেত। অনির্বাণ যতদূর খোঁজ পায়, তাতে কিছুদিনের মধ্যে রূপা ও তার বাবা কলকাতায় চলে যায়। অনির্বাণ ধীরে ধীরে ভুলে যেতে থাকে সেই নিদারুণ স্মৃতিকে। সময়ের ঢেউয়ে তার অনুতাপের জ্বালা ক্রমশ বিলীন হতে থাকে। রূপাদির চেহারা, রূপাদির প্রতি সে অকৃত্রিম ভালোবাসা ধীরে ধীরে মন থেকে মুছে যেতে থাকে। মাস্টার্স করতে গিয়ে তার সাথে পরিচয় হয় সৌমিলির, 1 বছরের জুনিয়র। আলাপ পরিচয়, তারপর ধীরে ধীরে প্রেম। দুজনে প্রতিষ্ঠিত হওয়ার পর বাড়ির মতামত নিয়ে বিয়েটা সেরে ফেলে। অনির্বাণের জীবন থেকে রূপাদি প্রায় সম্পূর্ণ মুছে গেছিল। আবার সেই পুরনো ক্ষত, পুরনো যন্ত্রণা নতুন করে জেগে উঠেছে। রূপাঞ্জনা সেন তখনও নেচে চলেছে। অনির্বাণের মুগ্ধতা যেন কাটতেই চাইছে না। রূপাদির এই গুণের কথা অনির্বাণে জানা ছিল না। নৃত্য শেষ হলে গোটা প্রেক্ষাগৃহ করতালি দিয়ে ভরিয়ে দিল। শুধু অনির্বাণ চুপচাপ, নির্বাক। অনুষ্ঠান শেষ হতেই অনির্বাণ বেরিয়ে এলো। তারপর মনে হলো আজ এত কাছে রূপাদিকে পেয়েছে, একবার যদি দেখা করা যেত। পরক্ষণেই ভাবল, থাক, যদি অনির্বাণকে চিনে ফেলে।
অবশ্য 25 বছর আগের একটি ঘটনা এখন স্মরণে এলেও সেরকম অনুভূতি আসবে কি? রূপাদি কি আজও অনির্বাণকে ঘৃণা করে? একটা ব্যাপার অবশ্য অনির্বাণের সন্দেহ রয়েছে। রূপাঞ্জনা সেনই যে তার সেই রূপাদি, সে বিষয় কিন্তু 100% নিশ্চিত নয়। কারণ 25 বছর আগে রূপাদিকে তার এতটুকুও মনে পড়ছে না। এই মহিলার চোখ দুটি রূপাদির মতন, শুধু চোখের মিলে কি কাউকে এতটা ভরসা করা যায়? না, মহিলার সাথে একবার তাকে দেখা করতেই হবে। কথা বলে যদি কিছু বোঝা যায়, কোথায় থাকতো, বাবা কি করতেন। কিন্তু একটা ভয় মনের মধ্যে কাজ করল, যদি অনির্বাণকে দেখে রূপাদির মনের ক্ষতটা জেগে ওঠে। 25 বছর আগের সেই পুরনো বেদনার স্মৃতিকে জাগিয়ে কি লাভ? যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, এই প্রচলিত প্রবাদটি অনির্বাণের জীবনে বহুবার প্রাসঙ্গিক হয়েছে। আজ আবার হলো। অনির্বাণ, সৌমিলি আর রিকু কলকাতা যাবার জন্য যে কামরাতে উঠেছিল, সেই কামরার ওদের সিটের পাশেই উঠেছে রূপাঞ্জনা। রূপাঞ্জনা আগেই বসেছিল। ট্রেনের কামরায় উঠে রূপাদির দিকে চোখ যায় অনির্বাণের। স্টেজে দেখা রূপাঞ্জনাকে চিনতে অনির্বাণের কিঞ্চিত দ্বিধা থাকলেও এবার কিন্তু পুরোপুরি নিশ্চিত হলো, হ্যাঁ, ইনি রূপাদি। বুকের মধ্যে একটা ভয় মেশানো উদ্বেগ শুরু হয়। এত দূর রাস্তা একসাথে যেতে গিয়ে রূপাঞ্জনা যদি অনির্বাণকে চিনে ফেলে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এই 7-5 ভাবতে গিয়ে অনির্বাণের গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। যদিও 25 বছর আগেকার অনির্বাণ আর আজকের অনির্বাণের মধ্যে বিস্তর পার্থক্য। তখন তার চুল ছিল বেশ ঘন এবং লম্বা লম্বা। 17 বছর বয়সী তার শরীরে ছিল সুঠাম ভাব, চোখে মুখে ছিল দীপ্তি। এখন শরীর কিছুটা হলেও ভেঙে গেছে, মাথার চুল কমতির দিকে। পুরনো স্কুলের বন্ধুরা দেখা হলে সহজে চিনতে পারে না। কি গো, চলো, এমন ভ্যাবলার মতো দাঁড়িয়ে রইলে যে? সৌমিলির আলতো খোঁচায় সম্বিত ফিরল অনির্বাণের। অনির্বাণ যতটা সম্ভব রূপাদিকে এড়িয়েই চলছিল, মুখটা সব সময় জানালার দিকে করেছিল। সৌমিলির সাথে খুব দরকারি কথা ছাড়া বেশিরভাগ সময় চুপচাপ ছিল। 3-2 সিটের একদিকে অনির্বাণের ছিল, আর তাদের পাশে রূপাদিও তার এক সঙ্গিনী বসেছিল। রূপাদি মনে হয় অনির্বাণকে দেখেনি, কিন্তু ভাগ্য অনির্বাণের সাথে ছিল না। সৌমিলি আর রূপাদি, 2 অচেনা মহিলা, পরস্পর বেশ ভাব জমিয়ে নিল। ওদের সঙ্গে আবার 10 বছরের রিকু যোগ দিল। অচেনা কাউকে বেশ আপন করে নিতে জানে মা ও ছেলে। উনি একজন ডান্সার। এটা জানার পর রিকুর বকবকানি দ্বিগুণ বেড়ে গেল। আচ্ছা, তুমি ঘুমার নাচতে পারো? দীপিকার মতো পারবে? ছেলে রূপাদির প্রায় কোলের কাছে গিয়ে এইসব প্রশ্ন করে ব্যতিব্যস্ত করে তুলেছে। রূপাদিও বেশ মিশে গেছে রিকুর সাথে। আমি দীপিকার থেকে ভালো নাচতে পারি, পরের বার তুমি এসো আমার নাচ দেখতে। রিকুর গাল টিপে দিয়ে জবাব দেয় রূপাদি, এই অনির্বাণ, তুমি কালকে এনার নাচ দেখতে গেছিলে না? সৌমিলি অনির্বাণের কাছে জানতে চায়। অনির্বাণ মাথা নেড়ে সম্মতি জানায়। কি বিপদে পড়লাম রে বাবা, নিজেরা মেয়েলি গাল গপ্প করছো করো, আমাকে আবার এর মধ্যে টানার কি আছে? এই কথাগুলো মনে মনে ভাবতে ভাবতে বেশ খানিকটা আড়ষ্ট হয়ে অনির্বাণ মুখ ফিরিয়ে বলে, হ্যাঁ, ঠিকই বলেছেন, উনি কিন্তু অসাধারণ ডান্স করেন সৌমিলি। পরের বার আসলে তোমায় নিয়ে যাব। এই বলেই আগের মতোই আবার মোবাইলে মুখ গুজে দেয় অনির্বাণ। আমিও যাব, রিকু বলে ওঠে। নেহাতি ট্রেনে চেপে যাচ্ছেন মহিলা, নয়তো রিকু হয়তো বলেই বসতো, আন্টি, একটা নাচ দেখান না আমাকে। মোবাইলে চোখ থাকলে কি হবে, মন কিন্তু ওদের কথাবার্তাতেই পড়ে আছে। অনির্বাণের একটা টেনশন থেকে মুক্তি, আর সেটা হলো সৌমিলি তাকে চিন্টু বলে ডাকে। ওটা ওর কলেজের বন্ধুদের দেওয়া ডাক নাম। এখন এই নামেই সবাই ডাকে। সুতরাং সৌমিলির দ্বারা অনির্বাণ নামটি প্রকাশের সম্ভাবনা অতি ক্ষীণ। আপনি কোথায় ডান্স শিখেছেন? কোন কোন জায়গায় পারফরমেন্স করতে গেছেন? বহরমপুরের আগে কোনোদিন এসেছিলেন নাকি? এইসব নানা প্রশ্ন উত্তর পর্ব চলতে লাগলো। অনির্বাণ ভয়ে সিটিয়ে আছে। কথা প্রসঙ্গে যদি সৌমিলি ফস করে বলে বসে, আপনি ছোটবেলায় কোথায় থাকতেন, তাহলেই তো কেলো হয়ে যাবে। বাচ্চাদের মতো উত্তেজিত হয়ে বলবে, আরে শান্তিপুর তো আমার শ্বশুর বাড়ি। তারপর আমার দিকে বড় বড় চোখ করে আনন্দে গদগদ হয়ে সৌমিলি জানতে চাইবে, আরে তোমাদের দেশের লোক, চিনতে পারছো না? আমি তখন পাক্কা
পাক্কা শয়তানের মতো মিটিমিটি চোখে উত্তর দেব, কই না তো। তখন হয়তো রূপাদি আমার আসল নামটা জানতে চাইবেন। আর সেটা শোনার পর, হে গোবিন্দ, আমায় রক্ষে করো। কলকাতা তো অনেক দূর। এত দূর রাস্তা যেতে গিয়ে টেনশানে আমার পটি পেয়ে গেল, কিন্তু যাচ্ছি না। ফিরে এসে যদি দেখি চিত্রনাট্য বদলে গেছে, তখন কি হবে? ওদের কথাবার্তা সেই নাচে আবদ্ধ হয়ে আছে। ওরা বর্তমান নিয়েই ব্যস্ত। অতীতের কথা জানার বা কথা প্রসঙ্গে ওঠার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। একটু হালকা হলাম, একটা লম্বা নিঃশ্বাস ফেলে সামান্য ঘুমের ভান করা যাক, এই ভেবে অনির্বাণ চোখ বুঝল। মাঝখানে একটু চোখ লেগে গেছিল। চোখ খুলে দেখে কৃষ্ণনগর স্টেশন। রূপাদি এখানে নামবে। যাওয়ার আগে সৌমিলির সাথে কুশল বিনিময় আর ছেলে রিকুকে গালে মাথায় হাত বুলিয়ে অল্প আদর করল রূপাদি। তোমার বাবা মা কলকাতা যাক, তুমি বরং আমার সাথে চলো। আজ সন্ধ্যায় আমার প্রোগ্রাম আছে। একদম সামনের সারিতে ভিআইপি হয়ে তুমি আমার নাচ দেখবে। রিকুর দিকে চেয়ে বেশ স্নেহের সুরে বলে রূপাদি। রিকু লাফিয়ে উঠে বলে, যাব। রূপাদি হেসে ওঠে। উনি নেক্সট ডিসেম্বরে আবার আসবেন, তখন আমরা সবাই যাব ওনার ডান্স দেখতে। সৌমিলি রিকুকে বোঝায়। রূপাদিও তার সঙ্গিনী নেমে যায়। অনির্বাণ হাঁপ ছেড়ে বাঁচে। পরের বার ডিসেম্বর মাস আসতে আসতে মা ও ছেলে সব ভুলে যাবে, আর মনে থাকলেও কিছু একটা বাহানা করে ডান্স প্রোগ্রামটা কাটিয়ে নেব। জানালা দিয়ে রূপাদিকে শেষবারের মতো দেখে নেয় অনির্বাণ। সময়ের সাথে সাথে কত কিছু বদলে যায়। একটা সময় ছিল যখন রূপাদির সান্নিধ্য তাকে স্বর্গীয় অনুভূতি দিত, আর এখন সে রূপাদির সংস্পর্শ থেকে মুক্ত হতে চাইছে। মনের সমস্ত অংশ জুড়ে যে রূপাদির শরতের শুভ্র মেঘের মতো বিচরণ করত, আজ সেখানে শীতের অদৃশ্য কুয়াশা। মনের দূর দূরান্তে কোথাও রূপাদি নেই, এমনকি কোনো স্মৃতিচিহ্নও নেই। সময়ের অতল জলের ধারায় সব কিছু আজ বিস্মৃত। প্রেম, হতাশা, যন্ত্রণা, অনুতাপ সমস্ত কিছু সময়ের অব্যর্থ নিয়মে মনের জানালা দিয়ে কোথায় কোন দিগন্তে উড়ে গেছে। অথচ এই রূপাদি একদিন তার জীবনের প্রতিটি পাতায় পাতায়, শরীরের রোমে রোমে বিরাজ করত। অদৃষ্টের নির্মম পরিবর্তনে সে মনে মনে হাসতে থাকে। এখানে ট্রেন প্রায় 15 মিনিট থামে। সৌমিলি বলে উঠল, এই শুনছো, প্ল্যাটফর্ম থেকে পুরি নিয়ে এসো না, কতদিন এখানকার পুরি খাই না। অনির্বাণ নেমে গেল। পুরি খেতে তারও ভীষণ ইচ্ছে করছিল। নেমেই সামনে পুরীর দোকান। পুরি কেনা শেষ করে যেমনি টাকাটা মিটিয়েছে, অমনি দেখে সামনে দাঁড়িয়ে আছে রূপাদি। আরে আপনি এখানে দাঁড়িয়ে? একটু অবাক হয়ে জানতে চায় অনির্বাণ। জ্যামের জন্য স্টেশনে গাড়ি আসতে একটু দেরি হচ্ছে, তাই একটু দাঁড়িয়ে আছি, জবাব দেয় রূপাদি। রূপাদির সঙ্গিনীটিকে দেখা যাচ্ছে না, মনে হয় কিছু কিনতে গেছে। অনির্বাণ পেছন ফিরে ট্রেনে উঠতে যাচ্ছিল, এমন সময় রূপাদি ডেকে উঠল, সময় থাকলে 1 মিনিট শুনবেন, একটা জিনিস দেবার ছিল। অনির্বাণ ভাবল রিকুর জন্য কিছু দেবে নিশ্চয়ই। অনির্বাণ কাছে গিয়ে বলল, হ্যাঁ বলুন, কি দেবার আছে। হাতে রাখা ব্যাগটি থেকে একটা ছোট্ট প্লাস্টিকের কৌটো বের করল রূপা। কৌটোর ভেতর লাল কাগজে মোড়া একটা হার্ট শেপের লকেট। লকেটটা বের করে অনির্বাণের হাতে দিয়ে রূপাঞ্জনা বলল, দেখ তো অনির্বাণ, এটা চিনতে পারিস কিনা। অনির্বাণের শিরা উপশিরা দিয়ে বয়ে যাওয়া রক্তের স্রোত মুহূর্তের মধ্যে কয়েক গুণ বেড়ে গেল। হঠাৎ করে আপনি থেকে তুই, তারপর সেই চেনা অনির্বাণ ডাক, সবটাই ভীষণ অপ্রত্যাশিত লাগলো। এতক্ষণ ধরে মনের ভেতরে যে চাপান উতর চলছিল, এক নিমেষে তার অবসান ঘটল। অনির্বাণ নিজেকে রূপাঞ্জনা সেনের কাছে হয়তো লুকিয়ে রাখতে পেরেছিল, কিন্তু রূপাদির কাছে ধরা পড়ে গেল। লকেটটা হাতে নিয়ে অনির্বাণের সেই অভিশপ্ত দিনের স্মৃতি ভেসে এলো। রূপাদিকে জড়িয়ে ধরার সময় টানাটানিতে তার গলার হাড়টি ছিঁড়ে যায়। হাড়টি অনির্বাণের জামাতে আটকে থাকলেও লকেটটির খোঁজ পাওয়া যায় না। লকেট হারানোর জন্য বাড়িতে অনেক বকাও খেতে হয় তাকে। সে নিশ্চিত ছিল যে লকেটটা রূপাদির বাড়িতেই পড়ে গেছে। নিতে যাওয়ার সাহস বা ইচ্ছে কোনোটাই ছিল না অনির্বাণের। এত বছর ধরে রূপা সেই লকেট আগলে রেখেছে, এই ভেবেই অনির্বাণের মনে এক অদ্ভুত অনুভূতি হলো। নিজেকে যথাযথ সামলে নিয়ে অনির্বাণ বলল, তুমি আমায় চিনতে পেরেছ রূপাদি? তুই না আমায় বলেছিলিস আমাকে রূপাদি রাখবি না,
25 বছর পর তোর মনের অন্তরালে অবহেলিত হয়ে পড়ে থাকা রূপা আবার রূপাদি হয়ে গেছে, তাই না? অনির্বাণ এ প্রশ্নের কোনো উত্তর দিল না। এর উত্তর হয়তো তার অজানা নয়। তবুও কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি তোমার পরীক্ষায় পাশ করতে পারছি তো? শুধুই পাশ করেছিস বললে ভুল হবে, লেটার মার্কস পেয়েছিস। প্রতিটি পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করেছে অনির্বাণ, কিন্তু এই পরীক্ষার সাফল্যে তার বিন্দু মাত্র উচ্ছ্বাস এলো না। তুই তো লকেট ফেরত নিতে তো এলি না। অনির্বাণ রূপার কাছ থেকে তার লকেটটি ফেরত নিল। বুকের ভেতর এক অদ্ভুত কষ্টে মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে উঠল। রূপা চলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। অনির্বাণ বলল, রূপাদি, সেই দিনের অভব্য ঘৃণিত আচরণের জন্য তুমি আমায় ক্ষমা করে দিয়েছ তো? রূপা ঠোঁটের কোণে একটু হাসি হেসে ব্যাগটা হাতে নিয়ে ভারী গলায় বলল, না। তারপর পেছন ফিরে হাঁটা দিল। কি আশ্চর্য উত্তর! না। নারীর অন্তঃস্থলে হাজার হাজার প্রতীক্ষার শত শত হ্যাঁ পরস্পর জমায়েত হয়ে বাস্তবতার ভিড়ে পিষ্ট হয়ে জন্ম নেয় একটি অভিমানী নায়ের। এই একটি উত্তরে অনির্বাণের হৃদয়ের কবরে 25 বছর ধরে ঘুমিয়ে থাকা ক্ষতটা যেন এক নিমেষে মিলিয়ে গেল। তার বদলে এক নারীর হৃদয় থেকে 25 বছর ধরে জমে থাকা ভালোবাসার গনগনে লাভাস্রোত ছুটে এলো অনির্বাণের দিকে। অনির্বাণের চোখের সামনে সমস্ত ভিড় যেন অহল্যার মতো নিষ্প্রাণ পাথর হয়ে গেল। এই নিস্তব্ধ সময়ের মাঝে একটি মেয়ে হেঁটে চলেছে অলস গতিতে। পিঠ জুড়ে যার মেঘের মতো ঘন কালো চুল, মোমের মতো শুভ্র নরম শরীর। অনির্বাণের হাতে ধরা সে 25 বছর আগেকার ছিঁড়ে যাওয়া লকেট। হাড়ের সাথে যে লকেট আর কোনোদিন জুড়বে না। কিছুক্ষণ পরে শেষবারের মতো রূপাঞ্জনা সেন, তার রূপাদি, অনির্বাণের অধরা রূপা ফিরে তাকালো, হয়তো শেষবারের মতো। নির্বাক সেই চাহনি। অনির্বাণ দেখল সময় পেরিয়ে গেছে, কিন্তু সে চোখের দুর্নিবার আকর্ষণ আজও অটুট আছে। সময় হয়তো সবকিছু ভুলিয়ে দেয় না, সেটুকুই ভুলিয়ে দেয় যেটুকু মানুষ তার অবচেতন মন থেকে মুছে ফেলতে চায়। সামনের স্টেশনের ভিড়টা পুনরায় সচল হতে শুরু হলো। ভিড়ের ভেতর এক অদ্ভুত শূন্যতার মধ্যে রূপাঞ্জনা সেন মিলিয়ে গেল। ওদিকে ট্রেন সিগন্যাল দিয়েছে। দরজার সামনে এসে সৌমিলি গলা ফাটিয়ে ডাকছে, চিন্টু উঠে এসো, ট্রেন যে ছেড়ে দিচ্ছে। সৌমিলির ডাকে অনির্বাণের চেতনা ফিরল। এক ছুটে ফিরে এলো তার বউ সৌমিলি ও ছেলে রিকুর কাছে, তার চেনা পরিবারের কাছে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটা একটু প্রেস করে দেবেন, যাতে করে আমি গল্প আপলোড করলে আপনাদের কাছে তৎক্ষণাৎ নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ।